নমস্কার, আমি ইমতিয়াজ। আজ আমরা আকবর সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন, সম্রাট আকবরের রাজ্যাভিষেক হয়েছিল কত সালে? 1555, 1556, 1557 নাকি 1558? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1556। পরবর্তী প্রশ্ন, আকবরের সমাধিক্ষেত্র কোথায় অবস্থিত? দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ নাকি আগ্রা? এক্ষেত্রে আমাদের উত্তর হবে আগ্রা। পরবর্তী প্রশ্ন, ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন কোন মুঘল সম্রাট? আমাদের উত্তর হবে আকবর। বৈরাম খাঁ কত সাল পর্যন্ত আকবরের অভিভাবক নিযুক্ত ছিলেন? 1556 থেকে 1560 পর্যন্ত, এই 4 বছর তিনি তার অভিভাবক নিযুক্ত হয়েছিলেন এবং পরবর্তীকালে আমরা দেখছি যে 1561 দিকে বৈরাম খাঁকে হত্যা করা হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন, বৈরাম খাঁকে গুজরাটের পাঠানে মুবারিজ খান হত্যা করেছিলেন কত সালে? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1561 সাল। পরবর্তী প্রশ্ন, পেটিকোট গভর্নমেন্ট নামে পরিচিত ছিল কোন সময়কাল? এই সময়কাল মহিলাদের নিয়ে কিন্তু পর্বটি শুরু হয়েছিল এবং এটি মূলত হয়েছিল 4 বছর, 1560 থেকে 1564। অসিরগড় দুর্গ দখল করা হয় কত সালে? আমাদের উত্তর হবে 1601 সাল। পরবর্তী প্রশ্ন, আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্য কতগুলি প্রদেশে বা সুবাহ বিভক্ত ছিল? উত্তর হবে 15। আমরা জানি যে প্রথম দিকে আকবরের সময়কালে 12 এবং পরের দিকে আরও 3টি দক্ষিণ ভারতে জয় করা হয় 15 এবং পরের দিকে জাহাঙ্গীরের সময়কালে সেটি 17 এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি ঔরঙ্গজেবের সময়কালে সেটি 21-এ পরিণত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, রানী দুর্গাবতী কোন অঞ্চলের সঙ্গে যুক্ত ছিলেন? ইনি যুক্ত ছিলেন গন্ডবানার সঙ্গে। চাঁদ বিবি কোন অঞ্চলের সঙ্গে যুক্ত ছিলেন? ইনি যুক্ত ছিলেন আহমদনগরের সঙ্গে। আকবর খানদেশের নতুন নাম কি দিয়েছিলেন? এক্ষেত্রে উত্তর হবে দ্বাদেশ। পরবর্তী প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালের কোন মাসে হয়েছিল? উত্তর হবে নভেম্বর। আমরা দেখেছি যে প্রথম পানিপথের যুদ্ধ এপ্রিল মাস, দ্বিতীয় পানিপথের যুদ্ধ নভেম্বর এবং আমরা দেখব তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 জানুয়ারি মাসে। সম্রাট আকবর দক্ষিণের রাজ্যগুলিকে নিয়ে কতগুলি সভা গঠন করেছিলেন? আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম যে 15টি সভার মধ্যে মাত্র 3টি সভা অবস্থান করছে দক্ষিণ ভারতে। হলদিঘাটের যুদ্ধ 1576 সালে কোন মাসে হয়েছিল? এক্ষেত্রে আমাদের উত্তর হবে জুন মাসে। পরবর্তী প্রশ্ন, প্রথম রাজপুত শাসক যিনি আকবরের অধীনতা স্বীকার করে নিয়েছিলেন তিনি কে? উত্তর হবে বিহারী মল। সুলি কুল নীতিতে বিশ্বাস করতেন কোন সম্রাট? এটা আমাদের সকলের জানা যে একমাত্র মুঘল সম্রাট যিনি নতুন ধর্ম প্রবর্তন করছেন এবং সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করতেন তিনি ছিলেন মুঘল সম্রাট আকবর। ইবাদতখানা নির্মাণ করা হয় কত সালে? আমাদের উত্তর হবে 1575 সাল। ইবাদতখানা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় কত সালে? আংশিকভাবে বন্ধ যদিও হয়েছিল 80-র দিকে, কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় 1582 সালে। মেহেরজি রানা কোন ধর্ম থেকে প্রতিনিধিত্ব করতেন? এই যে ইবাদতখানায় হিন্দু, জরথেস্ট্রিয়ান, ইসলাম, বৌদ্ধ এবং আরও অন্যান্য ধর্মগুলো এখানে মিলিত হতো এবং তারা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করত, কিন্তু শেষ পর্যন্ত ইবাদতখানা বন্ধ হয়ে যায় সেটা আমরা দেখেছি। কিন্তু মেহেরজি রানা তিনি যে ধর্ম থেকে প্রতিনিধিত্ব করেছিলেন সেটা ছিল পার্সি ধর্ম। মাহাজার ঘোষণা করা হয়েছিল 1579 সালের কোন মাসে? সেপ্টেম্বর মাস, 2 সেপ্টেম্বর এটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দিন ইলাহি একটি কি শব্দ? এটি সাধারণত ছিল একটি আরবি শব্দ। দিন ইলাহি কতজন ধর্ম গ্রহণ করেছিলেন? আমাদের ক্ষেত্রে উত্তর হবে 18 জন ধর্ম গ্রহণ করেছিলেন আর একমাত্র হিন্দু থেকে ছিলেন বীরবল। এই ধর্ম কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য ছিল না। একমাত্র হিন্দু যিনি এটি গ্রহণ করলেন আমরা ইতিমধ্যে আলোচনা করলাম, তিনি কে ছিলেন? বীরবল। পরবর্তী আমাদের প্রশ্ন, যে মনসব একটি কি শব্দ? মনসব হচ্ছে একটি আরবি শব্দ। আইনি আকবরী গ্রন্থে আবুল ফজল মনসবদারদের কতগুলি স্তরে বিভক্ত করেছিলেন? সাধারণত আমাদের হবে উত্তর হবে 66, কিন্তু বাস্তবে আমরা দেখতে পেয়েছিলাম 33। জাট এবং সাওয়ার পদ্ধতি চালু হয় কত সালে? 1595 সালে আকবরের সময়কালে। সি আসপা কথার অর্থ কী? আমরা সাধারণত নিম আসপা, ইয়াক আসপা, দো আসপা এবং সি আসপা শব্দগুলো পেয়ে থাকবো। এক্ষেত্রে সি আসপা কথার অর্থ হলো 3টি ঘোড়া এবং একে হবে ইয়াক আসপা কথা হলো 1টি ঘোড়া, দো আসপা কথার অর্থ হলো 2টি ঘোড়া এবং নিম আসপা কথার অর্থ হলো এক্ষেত্রে 1টি ঘোড়া কিন্তু 2 জন সৈনিক। রামধনু পাণ্ডে কার প্রকৃত নাম ছিল? তানসেন। তানসেন সম্পর্কে আমরা দেখেছি যে তানসেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ যিনি আকবরের রাজসভায় নবরত্নের মধ্যে একজন এবং তিনি রামধনু পাণ্ডে
এবং নামে পরিচিত এই তানসেন তিনি এতটাই দক্ষ ছিলেন সঙ্গীতজ্ঞে যে তার সঙ্গীতের মধ্য দিয়ে পাথর নড়ছে, বৃষ্টি হচ্ছে এবং একইভাবে আমরা দেখছি গাছের পাতাও কিন্তু নড়ছে। পরবর্তীগত অর্থ কী? যার অর্থ হচ্ছে জমিকে কিছুকাল চাষের পর উর্বরতা সঞ্চয়ের জন্য পতিত রাখা হচ্ছে, ফেলে রাখা হচ্ছে। চাচার, ভানজার, পারৌতি এই শব্দগুলো আমরা পেয়েছি যেগুলো জমি সংক্রান্ত সঙ্গে যুক্ত ছিল। পরবর্তী প্রশ্ন, জাপ্তি প্রথা অনুসারে জমির উৎপাদন শক্তির ভিত্তিতে জমিকে কতগুলি ভাগে বিভক্ত করা হয়? এক্ষেত্রে আমাদের উত্তর হবে ইতিমধ্যে আমি যেটা বললাম সেটি হলো 4। আকবর কোন ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন? এক্ষেত্রে আমাদের উত্তর হবে ফার্সি ভাষাকে। আমরা দেখছি সুলতানি আমলে এবং মুঘল আমলে ফার্সি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে বা দরবারি বা কোর্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করা হয়েছে। পরের দিকে আমরা দেখছি 1835-37-এর দিকে এই রাষ্ট্রভাষা ফার্সিকে সরিয়ে দিয়ে ইংরেজরা তারা ইংলিশকে তাদের কোর্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে বা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, অথর্ববেদে সংস্কৃত ভাষা থেকে ফার্সি ভাষা অনুবাদ করেন কে? হাজি ইব্রাহিম সিরহিন্দি তিনি কিন্তু অথর্ববেদকে সংস্কৃত ভাষা থেকে ফার্সি ভাষা অনুবাদ করছেন তাদের বিষয়গুলোকে জানানোর জন্য এবং সেগুলোকে পড়ার জন্য। এবং এছাড়া অনেকেই আরও অনেক বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন, কেউ রামায়ণ, কেউ মহাভারত এবং কেউ পঞ্চতন্ত্র, কেউ লীলাবতী, এই ধরনের বিভিন্ন গ্রন্থগুলোকেও অনুবাদ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আকবর কত সালে তীর্থযাত্রা কর নিষিদ্ধ করেন? যে তীর্থ হিন্দুরা করছে সেই তীর্থকর কিন্তু নেওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল 1563 সালে। আমাদের পরবর্তী প্রশ্ন, আকবর কত সালে পুনরায় জিজিয়া প্রত্যাহার করেন? আকবর প্রথম দিকে আমরা দেখছি যে জিজিয়া তিনি কিন্তু প্রথমে একবার তুলে দিয়েছেন 1564 সালের দিকে, আবার তিনি কিন্তু দেখছি যে শেষ পর্যন্ত জিজিয়া কিন্তু চাপিয়েছিলেন 1575 সালে এবং শেষ পর্যন্ত আবার দেখছি 1579 সালে তিনি সম্পূর্ণভাবে জিজিয়াকে প্রত্যাহার করে নিচ্ছেন এবং আরও পরের দিকে দেখব জিজিয়া আবার কিন্তু এটি আবার চাপিয়ে দেওয়া হবে, আবার কিন্তু এটাকে আনা হবে ফিরিয়ে, সেটা ঔরঙ্গজেবের সময়কালে 1679 দিকে আমরা দেখছি আবার জিজিয়া কিন্তু শুরু হচ্ছে। বিদেশি ব্রিটিশ পর্যটক রাল্ফ ফিচ আকবরের রাজসভায় আসেন কত সালে? ইনি এসেছিলেন মূলত 1585 সালে। আমাদের পরবর্তী প্রশ্ন, আবুল ফজলকে হত্যা করা হয় কত সালে? আমাদের উত্তর হবে 1602 এবং এই আবুল ফজলকে হত্যা করার পেছনে যিনি যার নাম রয়েছে মুঘল সম্রাট জাহাঙ্গীরকে আমরা দেখছি এবং বীর সিং দেও বুন্দেলা তাকে কিন্তু এক্ষেত্রে আমরা তারও নাম জড়িয়ে দেখছি যে তিনি কিন্তু তাকে হত্যা করছেন এবং তাকে যিনি প্রাধান্য দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন তিনি হচ্ছেন সেলিম, পরবর্তীকালের জাহাঙ্গীর। আবুল ফজল কতজন সঙ্গীত বিশারদের নাম উল্লেখ করেছেন? আবুল ফজলের লেখায় আমরা যতজন সঙ্গীতজ্ঞের নাম পাই সেটা হলো 36। আমরা সবই কিন্তু বিভিন্ন রকম তথ্য আইন আকবরী, আবুল ফজলের লেখা এবং আকবরনামা আবুল ফজলের লেখা এই গ্রন্থগুলো থেকে আমরা মুঘল সাম্রাজ্যের একটা বিস্তারিত তথ্য, বিভিন্ন রকম মূল ফ্যাক্ট ঘটনা সেগুলো কিন্তু তুলে ধরেছেন তিনি এবং সেখান থেকে আমরা জানতে পারছি। আজ আমাদের ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আমরা বিস্তারিত আলোচনা নিয়ে আসছি বিগত বছরের প্রশ্নের ওপর, সেই ভিডিওটি দেখতে কখনোই ভুলবেন না। ধন্যবাদ।